সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। যিনি এই বিশ্ববিদ্যালয়টি করেছেন তার নাম শান্ত, যার জন্য উনি সবসময় মনে করতেন যে এই বিশ্ববিদ্যালয় তার সন্তান তুল্য। ওনার জীবনের সব কিছু বিলিয়ে উনি মানুষের জন্য করে গেছেন। এই করোনাকালে উনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আমরা ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই যে এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন মানুষ এই শান্ত সাহেবকে মনে রাখবে। এই বিশ্ববিদ্যালয় হিসাবে এটা শুরু হয়েছে 2003 সালে, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এই নামে, কিন্তু তার অতীত কিছু ইতিহাস আছে। এটা শুরু করেছি আমরা 2002 সালে। কেন এই বিশ্ববিদ্যালয় শুরু হলো তার একটি গল্প আছে। আমি পড়াশোনা করেছি চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড্রয়িং পেন্টিং বিভাগে, কিন্তু পরবর্তী সময়ে আমি যখন কর্মজীবনে গিয়েছি তখন দেখলাম যে আমাকে চাকরি করতে হচ্ছে ডিজাইন সেক্টরে। আমি প্রথম যে কাজটি করি সেটা হলো কারিকাতে ডিজাইনার হিসাবে। তারপরে শুরু করি নকশা কেন্দ্র বিসিক, যেখানে হ্যান্ডিক্রাফটসের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়। আমি এই ডিজাইন সম্পর্কে খুব যে একটা ধারণা ছিল তা কিন্তু নয়। আমাকে বারবার এই জিনিসগুলো মানুষের কাছ থেকে শিখতে হয়েছে। আমার যে সাবজেক্টে ছিল সেটা লেদার গুডসের উপরে, কিন্তু এটা চারুকলায় এই ধরনের কোনো সাবজেক্ট নাই। পরবর্তীতে সেই চাকরি করলাম 10 বছর ধরে এবং নিজের চেষ্টাতেই নিজে ডিজাইনার হলাম, নিজেই ক্রাফটসম্যান হলাম, নিজেই অনেক কাজ করলাম। এবং পরবর্তীতে আমি এই ট্রেনিংয়ের জন্য মালয়েশিয়াতে গিয়েছি। এখানে ইটালিয়ান এক্সপার্টদের এনে এটাকে শেখানো হয়েছে। এভাবে বাংলাদেশের যে ক্রাফটসম্যানদেরকে রিচ করা হয়েছে। কিন্তু তখন থেকেই আমার একটা চিন্তা ছিল যে বাংলাদেশে আসলে একটা আর্ট অ্যান্ড ডিজাইন ইউনিভার্সিটি খুব প্রয়োজন। আমি মনবুশো স্কলারশিপ নিয়ে চলে যাই 1991 সালে জাপানে, এবং সেখানে গিয়ে আমি আবার সেই আমার পেন্টিং নিয়েই আমার পড়াশুনো শুরু করি। কিন্তু আমার যেহেতু ডিজাইনের উপরে চাকরি করবার একটা প্রবণতা সবসময় ছিল, তা সেই কারণেই আমি খুঁজছিলাম যে এখানে আসলে ডিজাইন শিক্ষার কোন কোন বিশ্ববিদ্যালয় আছে। আমি একবার ভিজিট করতে গেলাম টোকিও ইউনিভার্সিটিতে। টোকিও ইউনিভার্সিটিতে গিয়ে দেখি সেখানে লাইটিং, সেখানে ড্রামা, মিউজিক, ফাইন আর্ট এবং আর্কিটেকচার, ইন্টেরিয়ার আর্কিটেকচার সব ডিপার্টমেন্টই আছে। তখন মনে হলো যে যদি কোনো দিন সম্ভব হয় তাহলে বাংলাদেশে গিয়ে এরকম একটা বিশ্ববিদ্যালয় করবার চিন্তা করব। আমি 2002 সালে মোহাম্মদ ইমামুল কবির শান্ত, যিনি দেশকে ভালোবাসছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ওনার সবসময় একটা চেষ্টা ছিল বাংলাদেশের এই মানুষের জন্য যদি কিছু করতে পারি। এই গল্প করতে করতেই একদিন কথা হলো যে এরকম একটা ডিজাইন ইউনিভার্সিটি বা একটা ইনস্টিটিউট করা যায় কি না। আমরা সত্যি সত্যি তার পরদিন থেকেই বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আমরা চেষ্টা করতে থাকলাম যে কিভাবে একটা আর্ট ইনস্টিটিউট তৈরি করা যায়, যেখানে মূলত ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস এবং ডিজাইন শিক্ষার উপরে বিশেষ করে জোর দেওয়া হবে। আমাদের হলো প্রথমে যে কাজটি সেটা হলো একাডেমি, শান্ত মারিয়াম একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, যেখানে শিশুদের নাচ, গান, ছবি আঁকা, গিটার, তবলা ইত্যাদি। এবং তারপরে আরেকটা জিনিস শুরু করলাম, সেটা ইনস্টিটিউট, সেটা হলো এডেক্সেলের আন্ডারে। এটা ইউকেরই একটা ডিগ্রি, যেখানে ন্যাশনাল ডিপ্লোমা করা যায়, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করা যায় ইন্টেরিয়ার আর্কিটেকচারের উপরে, ফ্যাশন ডিজাইনের উপরে, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়ার উপরে। এইগুলো শুরু হলো এবং এইগুলো শুরু করবার পর আমরা 1 বছর চলে গেল, কিন্তু বাংলাদেশে তখন এই ডিপ্লোমা কালচারটা ছিল না বললেই চলে। এবং মানুষ তখন এই ফ্যাশন ডিজাইন কি, এবং প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এই ডিজাইন সাবজেক্ট পড়াবার মতো শিক্ষক বাংলাদেশে খুব একটা নাই।
তখন আমরা খুঁজতে শুরু করলাম যে বিদেশি শিক্ষকদের। তখন পেলাম ফ্যাশন ডিজাইনের উপরে আমাদের একজন ইউকের একজন ভদ্রমহিলা ছিলেন, ওনার নাম ছিলেন শিনা ফ্যালকোনার। ওনাকে পাওয়ার ফলে ওনার সঙ্গে যুক্ত ছিল আমাদের এখানে বাংলাদেশে অনেক বিদেশি এনজিও কর্মীরা, যারা ইটালির থেকে এসেছেন, জার্মানির থেকে এসেছেন, আমেরিকার থেকে এসেছেন, কানাডার থেকে এসেছেন। তারাও আস্তে আস্তে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন। ফলে আমরা সাকসেসফুলি যেটা করতে পারলাম সেটা হলো যে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এবং তার সঙ্গে যুক্ত হলো কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, তার সঙ্গে যুক্ত হলো আমাদের আর্কিটেকচার, ইন্টেরিয়ার আর্কিটেকচার। অতএব এটা নিয়েই আমাদের একটা ডিজাইন ফ্যাকাল্টি আমাদের হলো। তারপরে আমরা যেটা করলাম যে বাংলাদেশে কালচারাল উন্নয়ন যদি আমরা না করতে পারি, তাহলে তো আরেকটা জিনিস যে বাংলাদেশ থেকে বহু ছেলে মেয়ে তারা বাইরে পড়াশোনা করতে চলে যায়, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম, আমাদের নাচের উপরে, গানের উপরে, ফাইন আর্টসের উপরে। তা আমরা সেটাকেও যুক্ত করলাম। অতএব এই যে ফাইন অ্যান্ড পারফর্মিং আর্ট এবং ডিজাইন ফ্যাকাল্টি, এই দুটো দিয়েই আমাদের প্রথম যাত্রা শুরু হয়। ইন্টেরিয়ার আর্কিটেকচার কি, কম্পিউটার গ্রাফিক্স কি, এই সাবজেক্টগুলো তাদের খুব একটা বোধগম্য ছিল না, যার জন্য ডিপ্লোমা কালচারের দিকে খুব একটা ধাবিত না হয়ে তারা আসলে সবাই চাইতো ডিগ্রি কালচারের দিকে যেতে, অনার্স, মাস্টার্স। অর্থাৎ তখন থেকে আমাদের মাথায় চিন্তা আসলো যে কিভাবে এটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। পরবর্তীতে শুধু ডিজাইন বা ফাইন অ্যান্ড পারফর্মিং আর্ট এই ব্যাপারটি থাকলেই হবে না, এর সঙ্গে আরও অনেকগুলো থিওরি সাবজেক্ট পড়তে হয়, যে কারণে আমরা ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ এই সাবজেক্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে আমরা এই বিশ্ববিদ্যালয়ের টোটাল কর্মকাণ্ড শুরু করি। যেসব সাবজেক্টে, যেখানে আমাদের ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজের মধ্যে আছে আমাদের বিবিএ, কারণ আমাদের মার্কেটিং পড়তে হয়, অ্যাকাউন্টিং পড়তে হয়, তবে এই জিনিসগুলো জানতে হয় আমাদের, অন্য অন্য সাবজেক্টের সঙ্গে এটা রিলেটেড। সেই কারণে এখানে বাংলা, তারপরে আমাদের ইংলিশ, অর্থাৎ সব সাবজেক্টগুলো একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড একটা ব্যাপার আছে, যার জন্য আমাদের পরবর্তীতে এই সাবজেক্টগুলো এখানে খোলা হয় এবং এই সাবজেক্টগুলো সাফল্যের সঙ্গে আমরা চালাতে পারছি। আমাদের এই বিশ্ববিদ্যালয় করবার জন্য আমাদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমামুল কবির শান্তর 4টি মূল পরিকল্পনা ছিল। তার মধ্যে একটি হলো মানব সম্পদের ব্যবহার। বাংলাদেশে ছোট দেশ, কিন্তু প্রচুর মানুষ। এই মানব সম্পদকে কিভাবে স্কিল করা যায়, তাদেরকে কিভাবে তৈরি করা যায় ট্রেনিং দিয়ে, অর্থাৎ সেই ক্ষেত্রে ওনার একটা দৃষ্টি ছিল যে আমাদের মানব সম্পদকে কিভাবে ব্যবহার করা যাবে। আর তারপরে যে জিনিসটা ছিল সেটা হলো আমাদের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে যদি আমরা ব্যবহার করতে চাই, আমাদের এখানে বাঁশ আছে, বেত আছে, আমাদের এখানে সেই নারকেলের ছোবড়া আছে, অথবা আমাদের কলা গাছের আছে, অনেক জিনিস আছে, অনেক সম্পদ আছে। যে জিনিসগুলোকে আমরা যদি আমাদের ডিজাইন শিক্ষাকে যদি স্ট্রং করতে পারি, আমাদের কোয়ালিটিকে যদি স্ট্রং করতে পারি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে আমরা, এই প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা অনেক জিনিস তৈরি করে এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি। এরকম একটা উদ্দেশ্য ওনার ছিল। উনি নিজেও একসময় এক্সপোর্টার হিসাবে কাজ করতেন বলেই ওনার মাথার মধ্যে এই জিনিসগুলো ঘুরত। তারপরে হলো যে সাংস্কৃতিক বিকাশ। একটা জাতি সভ্য হয় এই সংস্কৃতি নিয়ে। সংস্কৃতি আমাদের বন্ধন। অর্থাৎ সেই ক্ষেত্রে উনি যে কাজটি করেছেন সেটা হলো আমাদের মিউজিক, ফাইন আর্ট, এগুলোকে একসঙ্গে সমন্বয় করে একটা সাংস্কৃতিক বিকাশের জন্য ওনার একটা চেষ্টা। এবং শুধু বিশ্ববিদ্যালয়ে, উনি পরবর্তী সময়ে চেয়েছেন সারা বাংলাদেশে বিভিন্ন একাডেমি করে এই সাংস্কৃতিক বিকাশ কিভাবে উনি ঘটাবেন। তাছাড়াও উনি যেহেতু জার্মানিতে ছিলেন, সেই কারণে ওনার একটা চিন্তা সব সময় ছিল যে 17 বছর বয়সে তারা স্কুল লেভেল শেষ করে তাদের যেন কর্মসংস্থান করতে পারে, তারা যেন কাজে ঢুকতে পারে। কাজের মাধ্যমে, কাজ করার ফাঁকে ফাঁকে তারা যেন এই দূরশিক্ষণের মাধ্যমে পড়াশুনো করতে পারে বা অনলাইন ভিত্তিক। হয়তো তখন উনি যখন এই চিন্তাটা করেছেন সেই সময় মানুষ উপলব্ধি করতে পারে নাই, কিন্তু আজকে এই প্যান্ডামিক সময়ে, এই কোভিড-19 এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল
যে এই অনলাইন শিক্ষা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের মার্কেটিং বলেন, আমাদের সব কিছুই এখন অনলাইন ভিত্তিক। অর্থাৎ সেই দিক দিয়ে দেখা যায় যে উনি যখন চিন্তা করেছিলেন 2004-05 সালের দিকে, তখন মানুষ বুঝতে পারে নাই। তখন গভর্নমেন্টকেও বারবার উনি চেষ্টা করেছেন যে অনলাইন শিক্ষার দিকে আমাদের কিভাবে আগ্রহ বৃদ্ধি করা যায়, কিন্তু আজকে প্যান্ডামিক সময়ে আমাদের সেই অনলাইন শিক্ষাই আমাদের সহায়ক হিসাবে কাজ করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবির শান্তর যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল সেগুলো যথাযথ ছিল, এবং আমরা যত দিন যাবে ততই এটাকে আরও বিশেষভাবে উপলব্ধি করতে পারবো বলে আমার বিশ্বাস। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ইতিমধ্যে এই গত 17-18 বছরে যে কাজটি করেছে সেটা হলো ডিজাইন শিক্ষা এবং আমাদের সাংস্কৃতিক বিকাশের দিক দিয়ে একটা বিশাল অবদান রেখেছে এই বাংলাদেশের জন্য। গার্মেন্টস সেক্টরে মার্চেন্টাইজার হিসাবে প্রচুর লোক বাইরের থেকে আনতে হতো, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গার থেকে। কিন্তু শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে পাশ করে বেরিয়েছে। তারা এখন বিভিন্ন গার্মেন্টসে মার্চেন্টাইজার হিসাবে কাজ করছে, বিভিন্ন সেক্টরে তারা এখন ডিজাইনার হিসাবে কাজ করছে, এবং তারা নিজেরা একজন এন্টারপ্রেনার হিসাবে নিজেরা ব্যবসা করছে। এছাড়াও আমার জানা মতে আমাদের ছেলেমেয়েরা যে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়ায় যে বিশাল একটা ভূমিকা রাখছে, প্রতিটা সেক্টরে তারা কাজ করছে। বাংলাদেশে এখন কতগুলো টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলেই শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া কাজ করছে। কিন্তু আমার জানা মতে আমি যখন চারুকলায় পড়তাম এই মাল্টিমিডিয়ার কাজগুলো করবার জন্য আমাদের ইন্ডিয়া অথবা থাইল্যান্ডে যেতে হতো, কিন্তু এখন আর যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা ঘরে বসে তাদের বিভিন্ন রিসোর্সের মাধ্যমে তারা বাইরের সঙ্গে যোগাযোগ করে ঘরে বসেই কাজ করছে, এবং তারা নিজেরাই সেইভাবেই নিজেরাই উপার্জন করতে পারে, নিজেরাই এখন এন্টারপ্রেনার হতে পারে। শুধু ডিজাইনের দিকে নয়, এছাড়াও এখন অনলাইনে আমাদের যে সংস্কৃতির যে বিকাশের জন্য আমরা চিন্তা করছি বা সাংস্কৃতিক বিকাশের জন্য যে চেষ্টা করছি, সেটাও অনলাইনে তারা মিউজিক করছে, তারা ডান্স করছে, তারা ফাইন আর্টের বিভিন্ন কাজ করছে। সেগুলো তাদের পক্ষে করা সম্ভব এবং সারা দেশেই এগুলোকে ছড়িয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা এই বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখবার জন্য যে কাজটি করেছি সেটা হলো জেনারেল স্টাডিজ। কারণ ঘটনা হচ্ছে যে এই যে অন্য সাবজেক্টগুলো পড়তে গেলে, ডিজাইন সাবজেক্ট পড়তে গেলে 50 জন স্টুডেন্টের জন্য প্রচুর জায়গা প্রয়োজন হয়, তাদের ল্যাবের প্রয়োজন হয়। সেটা দিয়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয় রান করা সত্যি খুব কঠিন হয়ে যায়। সেই কারণে পরবর্তী সময়ে আমাদের অস্তিত্বকে টিকায় রাখবার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের জেনারেল স্টাডিজ, বিবিএ, ইংলিশ, বাংলা, এরকম বিভিন্ন সাবজেক্ট এখানে খুলবার। এবং তাতে আমরা এখনও পর্যন্ত, যেহেতু এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এখান থেকে বোর্ড অফ ট্রাস্টি যারা আছে তারা কিছু নেওয়ার চিন্তা করে না, তারা দেশের জন্য কিছু দেওয়ার চিন্তা করে। আমাদের চেয়ারম্যানের যে আদর্শ এবং উদ্দেশ্য সেটাকে ধারণ করে আজকের বোর্ড অফ ট্রাস্টিতে যারা আছেন তারা সেই কাজটি করছেন। অতএব আমাদের মূল বিশ্ববিদ্যালয়টা চলতে পারলেই হবে। এবং আমরা মূলত এই বিশ্ববিদ্যালয়টা করেছি সেটা হলো মধ্যবিত্ত শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যাতে এই আর্ট অ্যান্ড ডিজাইনে, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে মোটামুটি কালচারাল ধারক বাহক যারা, তারা আসেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর থেকে। তা আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কম খরচে বাংলাদেশে এই সাবজেক্টগুলোর উপরে পড়াশুনো করা যায়। আপনারা এগুলো যদি আমরা বাইরে কেউ পড়তে যেতাম তাহলে প্রচুর টাকা আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের ব্যয় করতে হতো, কিন্তু বাংলাদেশে বসে খুবই স্বল্প খরচে এই ডিজাইন সাবজেক্টগুলো পড়াশুনো করা সম্ভব। আগামী প্রজন্ম একটা সমৃদ্ধ জাতি হিসাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের প্রয়াত চেয়ারম্যান সবসময় ওনার যে আদর্শ ছিল যে বাংলাদেশ একটা সোনার বাংলা, সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে চাই। এবং এই ছেলেমেয়েরা আগামী প্রজন্মই আমাদের সেই বাংলাদেশকে সেই সোনার বাংলা রূপান্তরিত করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।